নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ভোলে বাবা পার করেগা সাতকাহন নিয়ে দেখা যাচ্ছে পুলিশ অফিসারকে তো বলে দিল ঝিল যে আপনি কিছুই করতে পারবেন না। হ্যাঁ, আমি যদি এখন আমার কাছে অনেক প্রমাণ এভিডেন্স আছে, আর আপনি এখানে টিকে থাকতে পারবেন তো? আর ঝিলের বন্ধুরাও বলল যে আমরাও এমনি এমনি ছেড়ে দিব না, যদি আপনারা সাক্ষ্য চ্যাটার্জিকে হেনস্থা করার চেষ্টা করেন তো আমরাও যা আমাদের করণীয় সেটাই করব। নিয়ে তারপরে বলল চলো আমরা বললো আমরা আসছি করে ঝিল উঠে দাঁড়ালো। তখন সাক্ষর বাবা বলল, চৈতি শুনো, তোমার কিছু জিনিস আমাদের বাড়িতে থেকে গেছে, আমরা সেটা পাঠিয়ে দেবো, তোমাকে আসবার দরকার নেই। আর চৈতির মা বাবাকে বলল ওর গয়না টয়না যা কিনেছেন আপনারা যত টাকা হয়েছে বিলটা পাঠিয়ে দেবেন, আমি পয়সাটা দিয়ে দিব, আপনাদের এখানে আসবার দরকার নেই। এই বলে চৈতি আর ওই পুলিশ অফিসার মুখ দেখতে লাগলো। তারপরে এরা চলে এলো। যে বাড়ি এসছে তো সবাই দাঁড়িয়ে নিয়ে বললো যে আমাদের তো বিয়েটা সম্পূর্ণ হয়ে গেছিলো। সাক্ষ্য বলল এবার আমরা বাড়ি আসতেই পারি, ভেতরে আসতেই পারি। তখন ওর দাদুটা বলছে, খবরদার, তোমরা যদি এই বাড়িতে আসো তাহলে আমরা কেউ এই বাড়িতে থাকবো না। তোর মা বলল যে, তখন সাক্ষ্য বলল যে ঠিক আছে দাদু ভাই, তোমাদের বাড়ি, তোমাদের ঘর, তোমরা কোথায় যাবে? তোমরাই থাকবে এই বাড়িতে, ও তার জোর করে এই বাড়িতে আসবে না। তখন সাক্ষর মা বলছে, তো কি করবে তুমি? তাহলে কি ওকে নিয়ে আলাদা সংসার করবে? বলছে সেটা তো আমার ইচ্ছে ছিল না মা, আমি তো চেয়েছিলাম তোমাদের সাথেই আমরা সবারই সাথে একসাথেই থাকি, তো তোমরা যখন চাইছো না। তখন বলছে সাক্ষ্য, আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি এত বড় তুমি ফয়সলা করলে, এত বড় তুমি ফয়সলাটা করলে নিজের সম্বন্ধে, তো তুমি আমাদেরকে এক কথাও জানালে না কেন? হ্যাঁ, একটু তো জানাতে আমাদেরকে। তখন সাক্ষ্য বলল যে আমি নিজের সিদ্ধান্তটা এই জন্যই নিয়েছি মা, তোমাদেরকে জানালে তোমরা কি রাজি হতে? তোমরা তো রাজি হতে না, তোমরা তো কোনো দিনই রাজি হতে না। তারপরে শতরূপা বলল ঠিক আছে বুঝলাম, রাজি হতাম না, কিন্তু তোমার জানানো উচিত ছিল। তারপরে এই মেয়েটা কি করে আমাদের সাথে অ্যাডজাস্ট করবে বলো তো? এই মেয়েটাকে তো আমরা কেউ মেনে নিতে পারবো না। আমি সেটা মানছি যে আমাদেরকে তুমি জানালে এটা হতে দিতাম না, কিন্তু তোমাদের এই মেয়েটার সাথে তোমার থাকাটাও আমরা মানতে পারছি না। হ্যাঁ, নিয়ে এইসবই কথা বলতে লাগলো। তখন সাক্ষ্য বলল যে তোমরা ছাড়াবার জন্য তো অনেক চেষ্টাই করেছিলে, তোমরা 5 লক্ষ টাকা দিতে চেয়েছিলে, চৈতীয় বোনাস হিসাবে 1 লক্ষ টাকা দিতে চেয়েছিল যাতে ডিভোর্সটা করে দেয়, তো সেই জন্য হ্যাঁ এইসব করেছিলে তোমরা। তখন সাক্ষর মা বলছে, ও তার মানে আগের থেকেই কান ভাঙানি দেওয়া শুরু করে দিয়েছে, কুটকাচালি শুরু। তখন ঝিল বলল যে কুটকাচালি কিসের বড় মামি? এটা তো সত্যি যে আমি যদি মিথ্যে কথা বলতাম তো সেটা কুটকাচালি হতো, এটা তো সত্যি। তোমরা আমাদের বাড়িতে কিসের জন্য গেছিলে? এই জন্যেই গেছিলে। তখন শতরূপা বলছে, ও ঝিল, সেই জন্যেই তুমি ওই 5 লক্ষ টাকাটা নাওনি কি? কি ছেলেটাকেই নেব, তো ওই ছুঁচো মেরে হাত বন্ধ করে 5 লক্ষ টাকা কি নিয়ে এইসবই বাক বিদণ্ডা হতে লাগলো। নিয়ে সাক্ষর বাবাও বলবার চেষ্টা করলো, আর সাক্ষর মা বলছে ওরা যদি আসে থাকে তা আমি থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাব। তো সাক্ষ্য বলছে ঠিক আছে তোমরাই থাকো, আমরাই চলে যাব। তখন সাক্ষর মা বলছে, ও এইটাই তো চেয়েছিল ঘর ভাঙতে, আমার ছেলেটাকে নিয়ে আলাদা সংসার করতে চেয়েছিল, এইটাই তো। তখন ঝিল বললো যে আমি ঘর ভাঙতে চাইনি। আর ঝিলের মাও বলল যে আমার মেয়েকে কেন শুধু শুধু দোষ দিচ্ছ, ওকে তো সাক্ষ্য ডেকে এনেছিল, আমার মেয়ে তো বেঙ্গালোরে চলে যাচ্ছিল। তখন সাক্ষর মা বলছে তুমি তো সব ঠিক করে দিয়েছিলে না? তখন সাক্ষর বাবা বলল যে হ্যাঁ, আমি সব ঠিক করে দিয়েছিলাম বেঙ্গলের, কারণ ও নিজেও একটা কাজ জুটিয়েই নিয়েছিল, কিন্তু আমি ভাবলাম মেয়ে একটা নিরাপত্তার আছে, সেই জন্যেই নিরাপত্তার বিষয় আছে, সেই জন্যেই আমার এক বন্ধুর ক্লিনিকে ওকে কাজ দিয়েছিলাম। কেন কি মেয়ে তখন নিরাপত্তার বিষয়টা তো দেখতে হবে।
নাহলে ও তো চলেই যাচ্ছিলো, সাক্ষ্যই তো ওকে ডেকে এনেছে। তখন সাক্ষ্য বলল, মা যা বলার আমাকে বলো, ঝিলের কোনো দোষ নেই, ঝিল চলে যাচ্ছিল, আমি ওকে ডেকে নিয়ে এসেছি। তখন শতরূপা বলছে, অত সেজে গুজে তাহলে কী জন্য এসেছিল? তখন ঝিল বলল যে এগুলো আপনাদের ছেলে। হ্যাঁ, সাক্ষ্যর বাবা বলল যে সাক্ষ্য ডেকে এনেছিল, তাও ও বিয়ে করতে আসেনি এখানে, ও এসেছিল বিয়ে অ্যাটেন্ড করতে। তো শতরূপা বলছে অত সেজে গুজে কী জন্য এসেছিল তাহলে? তখন ঝিল বলল যে আপনাদের ছেলে কিনে দিয়েছিল আর বলেছিল এই সেজে গুজে যেতে ওর বিয়ে অ্যাটেন্ড করতে, ওই জন্যে এসেছিলাম। আর ঝিলের মাও বললো যে তোমরা তখন থেকে যে আমার মেয়েকে দোষ দিয়ে যাচ্ছে, এখানে আমার মেয়ের দোষটা কোথায় আছে বলো তো? আমার মেয়ে তো চলে যাচ্ছিল, তোমাদের ছেলে ডেকে এনেছে, তো আমার মেয়েকে কেন শুধু শুধু তোমরা কথা শোনাচ্ছ? আর শতরূপার ছোটো মেয়েটা বলছে তুমি আচ্ছা খেলাওয়ার মেয়ে তো। তখন বলছে এইরকম কী কথা বলছিস, চুপ। তখন আবার তৃণাঞ্জন বলছে না না না, ও তো কোনো খারাপ কথা বলেনি, ও তো ঠিকই বলছে। কেন ঝিল বলতো এই বিয়ে আমি মানি না, এই লোকটার সঙ্গে থাকা যায় না, এই সব কথা বলতো, তাহলে কি করে ওই সাক্ষ্যর সঙ্গে চলে এলো আর বিয়ে করে নিল? নিয়ে তখন সাক্ষ্য বললো যে মেজকা, তুমি যে বিষয়ে জানো না সেটা তুমি কিছু বলো না। সবাই মানে ঝিলকে উল্টা পাল্টা বলতেই লাগলো, কেউ আর থামছেই না। নিয়ে কুশ বলছে যে আচ্ছা সাক্ষ্য একটা কথা বল, তুই যে এত বড় সিদ্ধান্তটা নিলি, তো তুই আমাদের সঙ্গে কমসে কম আমার সঙ্গে একটু আলোচনা করতিস। সাক্ষ্য বলে তোমার সঙ্গে আলোচনা করলে কি হতো? তোমার সঙ্গে তো আলোচনা করে কিছু লাভ হতো না, তোমরা কি মানতে নাকি এই বিয়েটা? আর আমি ডিভোর্স দেওয়ার পর বুঝতে পেরেছিলাম যে ঝিলকে আমি কতটা ভালোবাসি, আর ঝিলও বুঝতে পেরেছিল সে আমাকে কতটা ভালোবাসে। হ্যাঁ, তখন বলছে ওর ঠাকুমাটা বলছে যে আমি কি করে এটা মেনে নেব, ওর কোনো মানে নামজাদা এই স্ট্যাটাস নেই, কিছু না, এমন একটা মেয়েকে ঘরের বউ বলে মেনে নেব, এই মেয়ের সঙ্গে আমাদেরকে থাকতে হবে। হ্যাঁ, চৈতি ছিল তো একটা ডক্টর ছিল, পরিচয় দেবার মতন ছিল, মানে এইসব ফালতু কথা। আর সাক্ষর মাও বলছে একটা বস্তির মেয়েকে আমি কিছুতেই বউ পুত্রবধূ হিসেবে মেনে নিব না, যখনই মেয়েটা সামনে আসবে তখনই আমার হেজিটেশন হবে, খারাপ লাগবে, আমি এই মেয়েটাকে কখনো মেনে নিতে পারবো না, একটা বস্তির মেয়ে সে কিনা আমার ছেলের বউ হবে। তখন সাক্ষ্য বলে যে মা, সবসময় বস্তির মেয়ে বলে লোককে ছোট করো না, তোমরা বড় লোক আর কেউ গরিব বলে যে তোমাদের যা খুশি তা বলবার অধিকারটা নেই। বস্তির মেয়েদেরও মন ভালো থাকে, আর বস্তির মেয়েদেরও স্বভাব রুচি ভালো থাকে। আর ও পড়াশোনা কম করেছে, সেটাও পয়সার অভাবে, কিন্তু এখনও করতে পারে, ও কারোর থেকে কম নয়, ও পড়াশোনাটা চালিয়ে যেতে পারে। ও দারুণ গান গায়, ও গানেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। সেই জন্যে কারো পরিচয় বস্তির মেয়ে হিসাবে হয় না, কারো বড় লোকের মেয়ে। তো কেউ তোমরা কি উদাহরণ দাও যে বড় লোকের মেয়ে? তো তেমনি তাহলে বস্তির মেয়ে কেন বলছো? ওর মা ছাড়া তো তোমাদের 1 মিনিট চলে না। আমাদের ঘরে ওর মা কাজ করে, আর ওর মা ছাড়া তোমাদের বাড়ির কোনো কাজ এগোয় না। তাহলে তোমরা কি করে লোককে এতটা অপমান করতে পারো? তখন ওর দাদুটা বলছে কি, বড় বৌমা আমি বলছি কি 6 মাসের মধ্যেই বিয়েটা ভেঙে যাবে। আরও ঠাকুমাটাও বলছে যে হ্যাঁ অনেক তো দেখলাম, এই বিয়ে টিকবে না, 6 মাসের মধ্যে ভেঙে যাবে। তখন সুদর্শনা কুশের বউ বলছে যে বাহ, কি সুন্দর আশীর্বাদ দিলেন বাড়ির অভিভাবক হিসেবে, আপনি একজন দাদু হিসাবে যে কত সুন্দর আশীর্বাদটা দিলেন যে বিয়েটা ভেঙে যাবে। বলছে এই তুমি চুপ করে থাকো। তখন ওর শ্বশুর মানে কুশের দাদু বলছে সুদর্শনাকে, কুশের বউকে, তুমি চুপ করে থাকো। আর কুশের ঠাকুমাও বলছে তুমি এই বাড়িতে থাকো না, এই বাড়ির নিয়ে তুমি কোনো কথা বলো না, একদম চুপ করে থাকো। বলছে না, কেন চুপ করে থাকবো, যেটা সত্যি সেটাই, আপনি অভিভাবক হিসেবে কত ভালো আশীর্বাদ দিলেন নাতিকে, সেটাই বলছি। তখন বলছে কুশের বাবা বলছে মানে সাক্ষর দাদু যে কেন তুমি ডাকলে, একে কে খবর দিয়েছিল বলো তো, একে কে ডেকে এনেছিল? তখন সাক্ষর বাবা বলছে আমি ডেকেছিলাম।
তোমাদের ইচ্ছের দাম থাকবে, আমার ইচ্ছের দাম থাকবে না, সেটা কখনো হয়? আমার ছেলের বিয়ে, আমার বাড়ির বউ, ও কেন আসবে না বিয়ে থেকে? হ্যাঁ, কুশ তখন বলছে, বাবা আমি তো ডাকিনি, আমি তো বলিনি আসতে। তখন বলছে যে আমি স্বাক্ষর বাবা বলে আমি ডেকেছিলাম, আমার ছেলের বিয়ে, আমার ইচ্ছা, আমি কাকে আসতে বলবো, আর ও বাড়ির বউ আসতেই পারে। তখন কুশের বউ বলছে যে এই বাড়ির এইটাই একটা অসুবিধা, সবাই মিলে এত লোককে ছোট দেখায়, এত নীচ দেখায় লোককে, এত অপমান করে না, এই বাড়িতে কেমন করে থাকবে মানুষ, কি করে? তারপর বলছে, মেজদি তোমাকে আমি তো ভালো মানুষ মনে করতাম, কেন তুমিও এই বাড়িতে অনেক অনেক সহ্য করেই থেকেছো, তাহলে তুমি এত বড় বড় কথা বলছো কেন? তুমি ঝিলকে নিয়ে এত খারাপ কথা বলছো কেন? তুমি নিজেও তো এই বাড়িতে অনেক শুনেছো। তখন শতরূপা বলছে, দিদি ভাই আমি একটা কথা বলি, ওরা আলাদা সংসার, নিজের বাড়ির ছেলে বাড়িতেই থাকুক, যে করে হোক আমরা অ্যাডজাস্ট করবো, বাড়ির ছেলে বাড়িতেই থাকুক। হ্যাঁ, আর ঝিল যখন বলতে যাচ্ছে, সাক্ষ্য বলছে, ঝিল তুমি এর মধ্যে ঢুকো না, তুমি চুপ করে থাকো। দেখো কিন্তু একটা কি দেখলাম আমি, এই যে সুবলা যে কাজ করে, ওই মেয়েটা কিন্তু ঝিলের উপর খুব খুশি আছে, সচরাচর এমনি দেখা যায় না। কারো বাড়িতে যে কাজ করে, অন্য একজন কাজের লোক যদি কোনো উঁচুতে উঠে যায় তখন সে হিংসে করে। এখানে সুবলা খুব মিষ্টি মেয়ে, ঝিলের আশাতেও খুব খুশি হয়েছে, কিন্তু সেটা তো বোঝাতে পারছে না কাউকে। আর সাক্ষর মা না অতি বাড়াবাড়ি করছে। সাক্ষর মা নিজেকে, হ্যাঁ সাক্ষর বাবা এই কথাটা বললো যে আমি বাপের বাড়ি চলে যাব। এই তখন সাক্ষর বাবা বলল যে তোমার গানের জন্যে আমি নিজের ক্যারিয়ারে অনেক স্যাক্রিফাইস করেছি, তাহলে তুমি কি করে আমার কথাটা ভাবলে না? তুমি কি করে বললে বাপের বাড়ি চলে যাব? তো সাক্ষ্য বলল, তুমি কেন বাপের বাড়ি যাবে মা? তোমাদের বাড়ি, তোমাদের ঘর, তোমরা থাকো, আমরাই চলে যাবো। বলছে, হ্যাঁ এই মেয়েটা তো চাইছিলই যে আলাদা করে সংসার করতে, সব কিছুতে ঝিলকেই দোষী করে যাচ্ছে এরা। এ তো হলো সিরিয়ালের কথা। এবার আগামী দিনে দেখব, আর কি দেখব ঝিলকে অনেক লড়াই করে, অনেক প্রতিকূল অবস্থার সঙ্গে লড়ে থাকতে হবে। আর ঝিলকে তো হেনস্থার শেষ হবে না। তবে হ্যাঁ এটাই দেখব যে সাক্ষ্য যেমন প্রত্যেকটা জিনিসের সাথ দেয়, হয়তো সাক্ষ্যর চোখে নামানোরও চেষ্টা করা হবে। এই শতরূপার ছোটো মেয়েটাকে তো একদম বিশ্বাস নেই তিতির, হয়তো এমন এমন কীর্তি করবে আর সাক্ষ্যকে দেখাবে যে দেখো এগুলো সব ঝিল করেছে, করে ঝিলকে নিচে নামাবার চেষ্টা করবে। আর শতরূপাকেও আমি বিশ্বাস করি না। আর সুদর্শনা তো বেচারি চলে যাবে। তো সুদর্শনার একটা জিনিস ভালো হবে, কুশের ছেলে মেয়েগুলো খুব ভালোবাসে ঝিলকে, আর ঝিলও ওদেরকে দেখে রাখবে। কুশকে বিয়ের সময় কুশকে তো মনে হচ্ছিল কুশ খুশি আছে, কিন্তু এখন আবার কুশ আবার পাল্টি খেয়ে গেল। হ্যাঁ, তো সেটাও দেখার। আর ঝিলকে অনেক প্রতিকূল অবস্থার মধ্যে লড়েই থাকতে হবে। ঝিলকে তো প্রথম অ্যাকসেপ্ট করবে না। আর সেই জন্যেই বলছি, দর্শকরা তৈরি থাকো, যারা ঝিলের জন্যে অনেক কষ্ট পাও, যাদের ঝিলের প্রতি অনেক বেশি সমবেদনা, তাদেরকে তো আরও কিছুদিন কষ্ট পেতে হবে। কেন ওই যে ছুটি তো বললো একটা কথা, কি ঝিল তুই সবারই তোকে মন জয় করে চলতে হবে, একদিন তুইও দেখিয়ে দিবি তুই সবারই মন জয় করে চলবি, আর সাক্ষ্যর কথাটা তুই মানবি। সাক্ষ্য যেটা বলে, দেখ এত সব কিছুর পরেও সাক্ষ্য তোকে ছাড়েনি, তো তুই অন্তত সাক্ষ্যর কথা ভেবে সাক্ষ্যর কথা ওর সাথ ছাড়িস না। তো এটা আমাদের দর্শকরাও চাই যে অভিমান করে মুখ ফুলিয়ে, যেমন সাক্ষ্যর উপর বাড়ির লোকের জন্যে সাক্ষ্যর উপর মুখ ফুলিয়ে যেমন চলে না যায় ঝিল। আর যদি ঝিলকে কেউ মিথ্যে বলে ফাঁসানোর চেষ্টা করে, ঝিল সেটা সাক্ষ্যর কাছে পরিষ্কার করে দিক। কিংবা হয়তো এমনও হতে পারে চৈতি আসবে, দেখাবে উপর দেখাবে, খুব ঝিলকে দেখাবার জন্য জ্বালাবে, হয়তো সাক্ষ্যর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে, আর সেইটা দেখে অভিমান করে ঝিল চলে যাবে। কেন এলজি সিরিয়ালে এইসব ছাড়া তার কিছু আশা করি না। তো সেইটা এইবারে কিন্তু আমরা অন্যরকম দেখতে যাই, ঝিল যেমন অভিমান করে না যায়। কেন কি ঝিল এটা তো বুঝতে পারছে যে সাক্ষ্য কোনো দিনই চৈতিকে ভালোবাসেনি, সেই জন্যেই ওকেই বিয়ে করেছে। তো এইবারে এই ঠুনকো অভিমানগুলো যেমন না করে, আর সাক্ষ্য আর ঝিল যেমন ভালো থাকে, একে অপরের সঙ্গে দৃঢ়ভাবে পাশে থাকে, বাস এটাই আমরা দর্শকরা চাই। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আগামী এপিসোডের সাতকাহন নিয়ে ফিরে আসব। যদি আপনারা আমার সাথে সহমত থাকেন